আমন্ত্রণ রাতের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র। শুরুতেই জানাবো শিরোনাম। সরকারের প্রতিহিংসার শিকার খালেদা জিয়া, অভিযোগ বিএনপি নেতাদের। বিদেশে চিকিৎসার সুযোগ না দেয়া মানবাধিকার লঙ্ঘন বললেন ফখরুল। চেয়ারপারসনের চিকিৎসা ইস্যুতে বিএনপির দাবি অযৌক্তিক বললেন আইনমন্ত্রী। খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা, মন্তব্য কাদের। কনস্টেবল পদে উত্তীর্ণ আসপিয়া পেতে যাচ্ছেন জমি ও ঘর, গুরুত্ব পাচ্ছে নিয়োগের বিষয়টিও। ভূমিহীন হওয়া অযোগ্যতা নয় বলছেন মানবাধিকার। চরাঞ্চলে নদীর পাড়ে আমাদের অসংখ্য মানুষের বাস ছিল, যেগুলো এখন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাহলে কি তার চাকরি হবে না? আবারও খুলল মালয়েশিয়ার শ্রমবাজার। সব পেশায় শ্রমিক নেয়ার অনুমোদন দেশটির মন্ত্রিসভায়। শিগগিরই সমঝোতা স্মারকে সই। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিরিঞ্জ উধাও, টিকা বঞ্চিত ৩০০ মানুষ, স্বাস্থ্য কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ। একটু টিকিট নিয়ে গেছে ৩ দিন ৪ দিন ১০ দিন করবো, তা তো করা যাবো না। প্রায় ১৩ লক্ষ টাকার মতো সে মেরে দিয়েছে। ট্রমা সেন্টার ভেঙে তার বিলাসবহুল রুম করছে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। খালেদা জিয়ার চিকিৎসার অধিকার কেড়ে নিয়ে সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। শ্রমিক দলের সভায় বিএনপি নেতারা বলেন, সরকারের প্রতিহিংসার শিকার খালেদা জিয়া, তার বিদেশে যাওয়ার অনুমতি প্রধানমন্ত্রীর ইচ্ছের ওপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন তারা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে রাজধানীতে একাধিক সভা সমাবেশ হয়েছে। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযোগ করেন, তিলে তিলে খালেদা জিয়াকে শেষ করার চেষ্টা করছে সরকার। তার চিকিৎসা করার অধিকার আছে না আছে, এটা শেখ হাসিনার ইচ্ছার উপর নির্ভর করে তাকে ঠুকে ঠুকে মৃত্যুর খাদের দিকে ঠেলে দিচ্ছে এই শেখ হাসিনা। একই দাবিতে দুপুরে ডিআরইউতে আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা হবে না। শেখ হাসিনার পতনের আন্দোলন হলেই খালেদা জিয়ার মুক্তি হবে। খালেদা জিয়া বিদেশে চিকিৎসা করতে যাবে, কি মায়া করবো সে? সিটিজেন রাইট খালেদা জিয়ার ঘুরে পাইব। হাসিনার কথায় বলবো, বেগম খালেদা জিয়া যদি কাস্টোডিয়ান হয়, তিনি যদি দণ্ডিত বলে আসামি হিসেবে বিবেচিত হয়, তার সর্বশেষ চিকিৎসা করার দায়িত্ব সরকারের নিজ দায়িত্বে। বিকালে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের সেমিনারে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসার অধিকার কেড়ে নিয়ে বিএনপি চেয়ারপারসনের মানবাধিকার ক্ষুণ্ণ করেছে সরকার। বিচার বিভাগের সমালোচনা করে তিনি বলেন, বিচার বিভাগের প্রতি মানুষের কোনো আস্থা নেই। তার ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে, নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। আপনারা যদি ঢাকা কোর্টে যান বা জেলার কোর্টগুলোতে যান, যেখানে যান, দেখবো যে যারা আসামি হয়ে আসছেন তাদের বেশিরভাগই 90% হচ্ছেন বিএনপি নেতা। আজকে দুর্ভাগ্যজনক ভাবে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে জুডিশিয়ারি, যার কথা এখানে অনেকে বলেছেন, বিচার বিভাগ, এই বিচার বিভাগের উপরে আমরা এই দেশের মানুষ আর কোনো আস্থা রাখতে পারছে না, কারণ বিচার বিভাগের কাছে তারা কোনো বিচার পাচ্ছে না। দেশের মানুষকে স্বাধীনতার সুফল দিতে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্য সৃষ্টি করতে হবে বলেও জানান মির্জা ফখরুল। মানবাধিকার এবং গণতন্ত্র এ দুটো পরস্পরের পরিপূরক। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে বিএনপির দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চিকিৎসাকে ইস্যু বানিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করাই বিএনপির প্রধান উদ্দেশ্য। পৃথক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা ইস্যুতে রাজধানী ও ঢাকার বাইরে এসব কথা বলেন সরকারের মন্ত্রীরা। বিএনপি মহাসচিব সকালে নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিং করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আমরা জানতে চাই, ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার জন্য মায়া কান্না করলেও তার মুক্তি ও চিকিৎসার জন্য চোখে পড়ার মতো কোনো আন্দোলন করতে পারেনি বিএনপি। বেগম জিয়ার জন্য বিএনপি নেতারা এখন মায়া কান্না করছে, অথচ তার মুক্তি এবং চিকিৎসার জন্য চোখে পড়ার মতো একটা মিছিলও তারা করতে পারেননি। আমি আগেও বলেছি, এখনও বলছি, বেগম জিয়ার চিকিৎসার চেয়ে তার চিকিৎসাকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করে
খোলা পানিতে মাছ শিকার করাই তাদের উদ্দেশ্য। প্রায় একই সময় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ডক্টর হাসান মাহমুদ বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য মানবাধিকারের কথা বললেও 21শে আগস্টে গ্রেনেড হামলা এবং 15ই আগস্টে ভুয়া জন্মদিন পালনের সময় বিএনপি নেতাদের মানবাধিকারের কথা মনে থাকে না। চরম অমানবিকতা প্রদর্শন করেছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান এবং তার স্ত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি, আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি। যারা এই অমানবিকতা প্রদর্শন করেছে তাদের প্রতি যে মানবিক আচরণ, যে মানবিকতা আমাদের নেত্রী দেখিয়েছে, সেখান থেকে বিএনপির শিক্ষণীয় অনেক কিছু আছে। একই বিষয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, আইনের মধ্যে থেকেই চিকিৎসা নিতে হবে বিএনপি চেয়ারপারসনকে। কোথাও কোনো ওনারা যেটা বলছেন সেটার কোথাও কোনোদিন নজির আছে কিনা সেটা দেখার জন্য আমি একটু সময় নিয়েছি। আর ওনারা সেই সময় নেওয়ার এটা দেখে ওনারা বলেন ওনারা আন্দোলন করবেন, এক দফা এক দাবি। আন্দোলন করে মানবিকতা আদায় করা যায় না বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী। মানবিকতা আন্দোলনের মাধ্যমে কামাই করা যায় না। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। জমি ও ঘর পেতে যাচ্ছেন বরিশালের পুলিশ কনস্টেবল পদে সব নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ আসপিয়া। গণমাধ্যমে খবর হওয়ার পর এ বিষয়টি আমলে নিয়ে পরবর্তী বরাদ্দে তাকে জমিসহ ঘর দেওয়ার নির্দেশনা দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক। তবে আইনি জটিলতায় এখনও আটকে আছে তার চাকরি পাওয়ার বিষয়টি। পুলিশ সুপার জানিয়েছেন, আইন অনুযায়ী তারা সর্বোচ্চ চেষ্টা করবেন আসপিয়াকে সহায়তা করার। গত বছর এইচএসসি পাশ করেছেন আসপিয়া ইসলাম কাজল। এরপর পুলিশ কনস্টেবল পদে চাকরির আবেদন করেন তিনি। আসপিয়া জানান, তার দাদার বাড়ি ভোলায়, তবে বাবার মৃত্যুর পর ছোটবেলা থেকেই মায়ের সাথে বরিশালে অন্যের জমিতে আশ্রিত হিসেবে দিন কাটছে তাদের। 29 নভেম্বর পর্যন্ত লিখিত মৌখিক সহ 7টি ধাপ পেরোনোর পর আসপিয়া জানতে পারেন স্থায়ী ঠিকানা না থাকায় বিধি মোতাবেক সরকারি চাকরিতে নিয়োগ অযোগ্য তিনি। ফিজিক্যাল টেস্ট, তারপর মেডিকেল টেস্ট থেকে সবগুলা উত্তীর্ণ হয়েছি, কিন্তু থানায় যখন ভেরিফিকেশনের জন্য যাওয়া হয়েছে তখন ওনারা বলছে যে আপনার স্থায়ী জমি লাগবে। তো আমাদের স্থায়ী জমি না থাকে ওনারা বলতেছেন আমার চাকরিটা হবে না। কেন চাকরিটা হবে না আমি সেটা জানার জন্য ডিএজি স্যারের কাছে আসবে। আমি নিজের যোগ্যতা এত দূর পর্যন্ত আসছি, তাহলে কেন আজকে জমি নাই দেখে আমার চাকরি হবে না? আমি এইটুকু জানার জন্য আজকে ডিএজি স্যারের কাছে আসা আমার। পুলিশ সুপার জানিয়েছেন, সবকটি ধাপ উত্তীর্ণ হওয়ায় আসপিয়ার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখবো বাংলাদেশে কোথাও যদি না থাকে দেখবো, আর যদি অন্য কোথাও থেকে থাকে তাহলে সেটাই তার স্থায়ী ঠিকানা। আসপিয়ার জন্য একখণ্ড জমিসহ ঘরের বন্দোবস্ত করা হবে জানালেন জেলা প্রশাসক। ভূমিহীন এবং গৃহহীন রয়েছে, আমরা তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যে উপহার দিচ্ছি, অবশ্যই এই মেয়েটিও সেখানে প্রাপ্য। আমরা আগামী যে প্রজেক্টে টাকা আসবে আমাদের ওই ধাপে আমরা তাকে অবশ্যই আমরা একটি ঘর আমরা তাকে উপহার দেব। গত 29 নভেম্বর কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় কৃতকার্য হন আসপিয়া। এরপর থেকেই কনস্টেবল পদে নিয়োগ ও পদায়নের অপেক্ষায় তিনি। আমিন বাবু, যমুনা নিউজ। আসপিয়ার ব্যাপারে উদ্যোগী হয়েছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এটি আপাতত স্বস্তির খবর বা সুখবর বলা যেতে পারে, কিন্তু এই বিধানই বা কেমন? কেবলমাত্র ভূমিহীন হওয়ার কারণে পুলিশের নিয়োগ হবে না। পুলিশের এই বিধানকে সংবিধান ও মানবাধিকার পরিপন্থী বলছেন মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। তাদের মতে, যেখানে যে বিধানই থাকুক না কেন, ভূমিহীন হওয়া কারো অযোগ্যতা হতে পারে না। রবিবারের মধ্যে আসপিয়ার নিয়োগ নিশ্চিত না হলে আইনি ব্যবস্থার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জে রাই খান পান্না। 2016 সালে এই একই কারণে পুলিশের চাকরি হয়নি মৌলভীবাজারের এক চা শ্রমিকের 2 সন্তানের। ইব্রাহিম খলিলের রিপোর্ট। শুধু ভূমিহীন হওয়ার কারণে পুলিশের চাকরি হয়নি মৌলভীবাজারের চা শ্রমিকের সন্তান কলিন্স রোজারিও ও রাজপ্রসাদের। ঘটনা 2016 সালের। সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও ভিআর তদন্তে ভূসম্পত্তি না মেলায় তাদের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়।
5 বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি। বরিশালে স্থায়ী ভূমি ঠিকানা নেই, তাই পুলিশ কনস্টেবল পদে নিয়োগের সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি না পাওয়ার শঙ্কায় আসপিয়া ইসলাম কাজল নামের তরুণী। জেলায় স্থায়ী আবাস থাকতেই হবে, পুলিশের এই বিধানকে সংবিধান ও মানবাধিকার পরিপন্থী বললেন মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। চরাঞ্চলে নদীর পাড়ে আমাদের অসংখ্য মানুষের বাস ছিল, যেগুলো এখন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন ধরেন তাদের কোনো সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, পড়াশোনা শেষ করে চাকরির জন্য গেল, এখন তার ভিটেমাটি যেটাতে সে বড় হয়েছে সবটাই তো নদীর গর্ভে চলে গেছে, হয় মেঘনায় নয় পদ্মায় কিংবা যমুনার নদীতে বিলীন হয়ে গেছে। তাহলে কি তার চাকরি হবে না? আসফিয়া ইসলামের ক্ষেত্রে তিনি ভূমিহীন হওয়াতে নিয়োগ পাচ্ছেন না, এটা একেবারেই তাকে বঞ্চিত করা হচ্ছে। এটা মৌলিক অধিকারের লঙ্ঘন, কেননা আমাদের কনস্টিটিউশনে বলা হচ্ছে আর্টিকেল 29-এ যে প্রত্যেকটি নাগরিক তার ধর্ম, বর্ণ সবকিছু নির্বিশেষে সরকারি চাকরি পাওয়ার অধিকার রাখেন। সুপ্রিম কোর্টের আইনজীবী জেড.আই খান পান্না জানান, রোববারের মধ্যে আসপিয়ার নিয়োগ নিশ্চিত না হলে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। আসপিয়া না, এরকমের যারা ভূমিহীন আছে তাদের এইসব বিষয়ে আমরা আইনি লড়াই করব, ভূমিহীনদের এবং দুস্থ মানুষের জন্য করব। পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, আসপিয়ার অন্য কোনো জেলায় ভূমি আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 3.5 বছর পর মালয়েশিয়ায় শ্রমবাজার খুলছে বাংলাদেশিদের জন্য। শুক্রবার দেশটির মন্ত্রিসভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃষিসহ দেশটির সব খাতেই কাজের সুযোগ মিলবে বিদেশি শ্রমিকদের। কর্মী নিয়োগের বিষয়ে বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক সই করতে সম্মত হয়েছে মালয়েশিয়া সরকার। করোনা মহামারীর কারণে 2 বছরের বেশি সময় ধরে বিদেশি কর্মী নিয়োগ বন্ধ রাখে মালয়েশিয়া সরকার। তবে সিন্ডিকেট ও বাড়তি অভিবাসন ব্যয় সহ নানা কারণে 3 বছরের বেশি সময় ধরে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রেখেছে শ্রমিক বান্ধব দেশটি। শুক্রবার মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী জানান, আবারও বিদেশি কর্মী নিয়োগ শুরু করবেন তারা। চলতি মাসেই বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কর্মী সংক্রান্ত সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আর কোনো বাধা থাকবে না। প্রত্যেকটা সেক্টরে ম্যান পাওয়ার, যেখানে কনস্ট্রাকশন বলো, বিল্ডিং বলো, ইয়োর প্লান্টেশন বলো, ফ্যাক্টরি বলো, সবগুলি একসাথে কিন্তু খুলে দেওয়া হচ্ছে। অতীতে যত কর্মসংস্থান মালয়েশিয়াতে হয়েছিল, এবার হয়তো এর চেয়ে বেশি হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব খাতেই উন্মুক্ত থাকবে শ্রমিক নিয়োগ, তবে অগ্রাধিকার পাবে কৃষি, পরিষেবা, খনি ও খনন, নির্মাণ এবং গৃহকর্মীর কাজে। মন্ত্রিসভার বৈঠকে নিয়োগকর্তার জিম্মিদশা থেকে শ্রমিকদের মুক্ত রাখতে আগামী 1 জানুয়ারি থেকে 1 জুলাই মাল্টি লেভেল লেভি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। প্রবাসীরা কষ্টার্জিত টাকা দেশে পাঠিয়ে অর্থনীতি সচল রাখছে, আর ব্যবসায়ীরা টাকা বিদেশে পাচার করছেন। এ বিষয়ে সরকারের কোনো নজরদারি নেই বলে জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বিকেলে পুরান ঢাকায় শীতার্তদের মাঝে মাসব্যাপী কম্বল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধাদের নানাভাবে হয়রানির অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। মেট্রো রেল সহ বিভিন্ন উন্নয়ন কাজে ধীর গতির জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্নীতিকে দায়ী করেন তিনি। অনুষ্ঠানে দলের প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু সহ জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন। দেশের সরকারের এইটাই কাজ, এইটা আমরা সঠিকভাবে করছি না, যার জন্যই যানজটে জীবন চলে যাচ্ছে, বেকারত্বের অভিশাপে মানুষ আত্মহত্যা করছে, বিদেশের মরুভূমিতে জঙ্গলে গিয়ে মানুষের জীবন দিচ্ছে, এবং তারপরেও যে টাকা যারা এখানে ইনকাম করছে তারা সেই টাকা বিদেশে পাচার করছে। বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তাই মানবাধিকার রক্ষায় বিশ্বকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও, এই প্রতিবাদে বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। এই উপলক্ষে রাজধানীতে র্যালি করেছে জাতীয় মানবাধিকার কমিশন। পরে কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম আইনের যথাযথ প্রয়োগের ওপর জোর দেন।
আমাদের অনেক ভালো ভালো আইন আছে, কিন্তু আইনের যথেষ্ট প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন। শুধু আইন থাকলেই হবে না, আইনের ক্ষেত্রে সচেতনতা আরও বাড়াতে হবে। ভার্চুয়ালি যুক্ত হয়ে আইনমন্ত্রী বলেন, দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর হয়েছে। বিচার বিভাগ শক্তিশালী হয়েছে। মানবাধিকারের প্রতি সম্মান জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশনের প্রস্তাবের প্রেক্ষিতে কমিশন আইন সংশোধন উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, সবার মানবাধিকার রক্ষায় বিশ্বের সব দেশকে একসাথে কাজ করতে হবে। মিয়ানমার, আফগানিস্তান, সিরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে মানবিক সংকট চলছে। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারের নির্মম নির্যাতনের শিকার হয়েছে। ফিলিস্তিনিরা জেরুজালেমে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে। এই সকল সংকট বা মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে বিশ্বের সকল দেশকে একযোগে কাজ করতে হবে। নারীদের প্রতি সহিংসতা বন্ধে জাতীয় মানবাধিকার কমিশনকে আরও দৃশ্যমান অবদান রাখার তাগিদ দেন রাষ্ট্রপতি। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেল হিসেবে স্বীকৃত। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। 1977 সালে বিদ্রোহ দমনের নামে বিমান বাহিনীর সদস্যদের গণহারে ফাঁসির ঘটনায় রাষ্ট্রীয় তদন্ত দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বিকেলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। ভুক্তভোগী পরিবারের ব্যানারে ডাকা মানববন্ধনে যোগ দেন 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলায় ক্ষতিগ্রস্তরাও। বক্তারা বলেন, জিয়াউর রহমানের শাসনামলে যেসব সেনা ও বিমান বাহিনীর সদস্যকে গণহারে ফাঁসি দেওয়া হয়েছে, এই ঘটনায় অভিযুক্তদের তদন্ত করে বিচারের দাবি জানান তারা। পাশাপাশি 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলায় পরিকল্পনাকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান। এখন পর্যন্ত জানি না যে আমার বাবাকে রাষ্ট্রীয়ভাবে কোথায় সমাহিত করেছে। বিনা অপরাধে ফাঁসি দিল। আমার বাবার তো কোনো অপরাধ ছিল না। এই বাংলাদেশের জন্য বীর মুক্তিযোদ্ধা হয়েছিলেন বলে আমার বাবাকে খুনি জিয়া রহমান ফাঁসি দিয়েছেন। খুনি জিয়ার বিচার চাই, বিচার চাই। সারা দেশে গণপরিবহনে হাফ ভাড়ার দাবি 14 ডিসেম্বরের মধ্যে মেনে নেওয়ার আলটিমেটাম দিয়েছে দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার এক সমাবেশে বক্তারা বলেন, দাবি মানা না হলে 15 ডিসেম্বর ঢাকায় সচিবালয় এবং সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করা হবে। একই সাথে নিরাপদ সড়কের দাবিতে আবারও 9 দফা প্রস্তাবনা তুলে ধরেন শিক্ষার্থীরা। দ্রুত বিচার ট্রাইব্যুনালে সড়ক দুর্ঘটনার জন্য দায়ীদের বিচার, নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। শহীদ মিনারের সমাবেশে সড়কে প্রাণ হারানোদের স্বজনরা এসে বিচার দাবি করেন। সমাবেশ শেষে প্রতিবাদী মিছিল করেন শিক্ষার্থীরা। আপনাদের কাছে আমি সুষ্ঠু বিচার চাই আমার ছেলের দুর্ঘটনার। কিন্তু আমি আমার ছেলের বিচার চাই, আমরা কোনো বিচার চাই পাই নাই। 15 ডিসেম্বর সকাল 11টার দিকে আমরা সচিবালয়ের সামনে আমাদের এই অনশন কর্মসূচি শুরু করব এবং অন্যান্য জেলায় যে শিক্ষার্থীরা রয়েছে তারাও একই সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি চালু রাখবে। টিকা আছে 400, সিরিঞ্জ মাত্র 100। রাতারাতি গায়েব করোনা টিকা প্রদানের 300 সিরিঞ্জ। উল্টাপাল্টা নানান অজুহাতে সিরিঞ্জ উদ্ধারের দায়িত্ব নিয়েই পালিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্ভট সেই ঘটনা ধরা পড়ে যমুনা নিউজের ক্যামেরায়। বেরিয়ে আসে সিরিঞ্জ গায়েবে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আনোয়ারের সংশ্লিষ্টতা, যার সাক্ষী হাসপাতালেরই কর্মকর্তা কর্মচারীরা। বিচার চেয়ে তারাই এখন আন্দোলনে। বেসামাল ব্যয়বহুল সরকারি স্বাস্থ্যসেবা নিয়ে সহকর্মী আকলাকুসাফার ধারাবাহিকে থাকছে সিরিঞ্জ গায়েবের খবর। অনুসন্ধানে ছিলেন সহকর্মী গোলাম মুস্তফা রুবেল। টিকা যদি পর্যাপ্ত থাকে তাহলে আমাদের সিরিঞ্জ কেন পর্যাপ্ত থাকবে না? 29 নভেম্বর সকাল 9:30 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে এই হট্টগোলের কি কারণ? সিরিঞ্জ কিভাবে নাই হয়ে যায় ভাই? কোনো টিকা পাঠাচ্ছি 100 আমার ভ্যাকসিন ফেরত আসছে, কিন্তু কর্মীদের কাছ থেকে আমি ওই 100 আমি সিরিঞ্জ ফেরত পাইনি। ওরা কি করছে সিরিঞ্জ? ওরা যেহেতু আমার ইপিআই টিকা আছে, তো বাচ্চাদের এই সিরিঞ্জ দিয়ে কোভিডের সিরিঞ্জ দিয়ে ওই টিকা দেওয়ার কথা বলছে আপনাকে কেউ? না, বলে না। কথার সাথে মিল পাচ্ছি না। অভিযোগ উঠেছে আপনারা সিরিঞ্জ বিক্রি করেন। চ্যালেঞ্জ আমি বলতেছি এটা টিকা দেওয়া যায়, কিন্তু আমি চাই বলছি যে আপনারা সব সিরিঞ্জ এটা ফেরত দিবেন। টিকা বেচছেন কোথায় বলেন? টিকা বেচা যায়, এটা বেচছেন কোথায় বলেন? সিরিঞ্জ কোনটাই বেচা যায় না। এটা
টিকা ঠিকই আছে, নেই তার সিরিঞ্জ। এক রাতে গায়েব হয়ে গেছে ৩০০ সিরিঞ্জ। ততক্ষণে কয়েকশো মানুষের ভিড় হাসপাতাল জুড়ে। সিরিঞ্জ গায়েবের উদ্ভট এই অজুহাতে হতবাক টিকা নিতে আসারা। টিকা শেষ হয়ে গেছে, টিকা নাকি পুরো গেছে। একটু টিকিট নিয়ে গেছে 3 দিন 4 দিন 10 দিন করবো, তা তো গোড়া দেবো না। কালকে আবার 100 টাকা ভাড়া দিয়ে আবার আসবো, তাহলে টাকা কেউ সরকার আমাকে দিয়ে দিছে। করোনা টিকা নিয়ে কি হচ্ছে জানতে চাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আনোয়ার হোসেনের কাছে। একই সুরে তিনিও আওড়ালেন উদ্ভট সে উত্তর। বাকি সিরিজগুলো ফেরত আসবে, এটা আসে নাই, যার ফলে আমরা এই আজকে অনেক এই ধরনের ভ্যাকসিন আছে কিন্তু সিরিঞ্জ শেষ হওয়ার কারণে ওগুলো ব্যাক না করার কারণে আমরা দিতে পারিনি। মিথ্যা বলেছেন এরা দুজনই। আগের দিন গণটিকা চলে ব্রাহ্মকপালিয়া কমিউনিটি ক্লিনিকে। সেখানকার সিএসসিপি জানান গুনে গুনে সই করে বুঝিয়ে দিয়েছেন টিকা আর সিরিঞ্জ। কারা অভিযোগ দিল ভাই? ওই যে আপনার ওখান থেকে হসপিটাল থেকে বলতেছে যে আপনারা শুধু টিকা ফেরত দিয়েছেন কিন্তু সিরিঞ্জ ফেরত দেন নাই। না না না, আমি টিকার সাথে সিরিঞ্জও দিয়ে দেওয়া হয়েছে। পরদিন তো দূরের কথা, 10 দিনেও টিকা আর সিরিঞ্জের হিসেবটা সমান করতে পারেননি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। বুধবার বিকেলে এমটি জিল্লুর রহমান সহ গায়েব স্বাস্থ্য কর্মকর্তা নিজেই। বৃহস্পতিবার মুখ খুললেন তারই হাসপাতালের কর্মীরা। সরকারি সম্পদ অবৈধভাবে কেটে সে সম্পূর্ণ টাকা বিক্রি করে দিয়া সম্পূর্ণ টাকা সে আত্মসাৎ করছে। করোনাকালীন সময়ে যে বরাদ্দটা ছিল আপ্যায়ন বিল থেকে শুরু করে প্রায় 13 লক্ষ টাকার মতো সে মেরে দিয়েছে। ট্রমা সেন্টার ভেঙে তার বিলাসবহুল রুম করছে, এটা হচ্ছে সরকারি টাকা। ডাক্তার আনোয়ারের বিরুদ্ধে করোনার সময় নানান ইস্যুতে টাকা আত্মসাৎ, ঘুষ আর অশালীন আচরণের অভিযোগে বিচার চায় তারই অধীনস্থরা। সিরিঞ্জ গায়েবের ওই ঘটনা গড়ালো আন্দোলনে। ওদিকে এখনও টিকা বঞ্চিত নিবন্ধিত ওই 300 টিকা প্রার্থী। আখলাকুস সাফা, যমুনা নিউজ, সিরাজগঞ্জ। রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে রাজধানীর স্বামীবাগে একটি বাড়ি থেকে 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ব্রিফিংয়ে এই তথ্য জানান বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহমুদ নামের একজন রাজনৈতিক দলের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের নামে রাষ্ট্রদ্রোহী ও নাশকতার মামলা রয়েছে। তারা একটি ছাত্র সংগঠনের ব্যানারে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালাতো বলে জানায় র্যাব। বৃহস্পতিবার স্বামীবাগের 59 নম্বর মিতালি স্কুল গলির ওই বাড়িতে অভিযান চালায় র্যাব 3। ঢাকা থেকে বরিশালে যাওয়া লঞ্চ কুয়াকাটা 2-এর কেবিন থেকে শারমিন নামে এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। তিনি ঢাকার তেজগাঁও এলাকার বাসিন্দা, পলাতক সাথে থাকা যুবক। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা নৌ পুলিশের। চলছে ঘটনার তদন্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় সদরঘাট থেকে ছেড়ে আসা কুয়াকাটা 2 নামের লঞ্চটি সকালে পৌঁছায় বরিশালে। তালাবদ্ধ স্টাফ কেবিনে মেলে নারীর মরদেহ। লঞ্চের কর্মচারীরা জানান স্টাফ কেবিনটি ভাড়া নিয়েছিলেন এক যুবক, সাথে ছিল ওই নারী। সকালে পাশের কেবিন থেকে ভেতরে মরদেহ দেখতে পান বলে দাবি স্টাফদের। কেবিন দেওয়ার পরে দরজা লক করে ভিতরে ঢুকছে, তেমন একটা বাইরে হয় নাই। আমরা গাড়ি এসে চাবি নিতে আসছি, তখন আমরা তাদের দেখি দরজা তালা মারানো। তখন আমরা লঞ্চ কর্তৃপক্ষকে জানিয়ে আসছি, আমরা এসে উপরে কেবিনের কাঠ সরিয়ে দেখি মেয়েটা শুধু একলা শুয়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করা হয় মৃত নারীর পরিচয়। তিনি রাজধানীর তেজগাঁওয়ের এনায়েত হোসেন ফকিরের মেয়ে শারমিন আক্তার। স্টাফ কেবিনের নিচতলায় আপনার ফ্লোরে একটি অজ্ঞাতনামা মেয়ের লাশ পেয়েছি। তাৎক্ষণিকভাবে মেয়েটার আমরা ঠিকানা ফাইন্ড আউট করতে পেরেছি, তার নাম হলো শারমিন আক্তার। নৌপুলিশের প্রাথমিক ধারণা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সাথে থাকা যুবককে ধরতে চলছে অভিযান। আইডেন্টিফাই করার মতো এখন পর্যন্ত কোনো ক্লু পাইনি, তবে আমার বিশ্বাস যে পাওয়া যাবে। যে লোকটা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাকেও আমরা ডিটেক্ট করতে পারবো আশা করতেছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির কেলেঙ্কারির ঘটনায় সঙ্গীতশিল্পী তাহসান খান, মডেল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে পুলিশ নজরদারিতে রেখেছে। তাদের যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছেন ডিএমপির রমনা জোনের উপপুলিশ কমিশনার।
বলেন, অর্থ আত্মসাতের অভিযোগে 9 জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে এক গ্রাহক এই মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল, তার স্ত্রী শামীমা নাসরিন, আকাশ, আরিফ, তাহের ও মোহাম্মদ আবু তাইশ কায়েস। ইভ্যালির শুভেচ্ছা দূত ছিলেন তাহসান আর মিথিলা ছিলেন ইভ্যালির ফেস অব ইভ্যালি লাইফস্টাইলের শুভেচ্ছা দূত। এছাড়া শবনম ফারিয়া প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের বিভিন্ন প্রমোশনাল কথাবার্তায় আস্থা রেখে বিনিয়োগ করেন সাদ স্যাম রহমান। বাংলাদেশের কয়েকজন সেলিব্রিটির নাম আছে এখানে, তার মধ্যে আছে তাহসান, শবনম ফারিয়া আর মিথিলা। এরা হচ্ছে মূলত শেষের 7, 8, 9 নম্বর আসামি। যেহেতু মামলা হয়েছে, যে কোনো সময় আমাদের নজরদারিতে আছে, যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যাবে। তুরস্ক থেকে প্রেমের টানে বাংলাদেশে এসেছেন এক তরুণী, নাম আয়েশা উজতেকিন। শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ময়মনসিংহের মুক্তাগাছার হুমায়ুন কবিরের সাথে। এরই মধ্যে ভিনদেশি তরুণীর বাংলাদেশে আসার খবর এলাকায় জন্ম দিয়েছে আলোচনার। আগ্রহ ভরে নতুন দম্পতিকে দেখতে যাচ্ছেন আশপাশের লোকজন। তুর্কির ওটোমান সাম্রাজ্যের সুলতান সুলেমান কৃতদাসী হুররামকে ভালোবেসে 200 বছরের নিয়ম ভেঙে বিয়ে করেছিলেন। তাদের প্রেম কাহিনী বিখ্যাত বিশ্বজুড়ে। তবে সুলতান সুলেমান কি কখনো ভেবেছিলেন তার দেশের এক নারী ভালোবাসার টানে চলে আসবেন বাংলাদেশে? আয়েশা উজতেকিন তুরস্ক থেকে প্রেমিকের হাত ধরে এসেছেন ময়মনসিংহের মুক্তাগাছায়। বাবা রাজি ছিল না এই সম্পর্কে, পরে আমার মা বাবাকে রাজি করিয়েছে। ও আমাকে অনেক কেয়ার করে, তার গুণ বলে শেষ করা যাবে না। আমি তাকে খুব ভালোবাসি। ও বাংলা গান শোনে সব সময়, আমাদের বাংলা গান, নাটক টাটক দেখে, যদিও অত কিছু বোঝে না, সাবটাইটেল দিয়ে দেখে। আর বাংলাদেশি ড্রেস তো ওইখানেও মাঝে মাঝে পরতো, আমি নিয়ে গিয়েছি, এখানেও পরে। আয়েশা উজতেকিন ময়মনসিংহে এসে এখানকার মানুষের আতিথেয়তায় মুগ্ধ, অভিভূত সবার আন্তরিকতা দেখে। ময়মনসিংহ তো আমার খুব ভালো লাগছে। এখানকার মানুষ অনেক আন্তরিক। আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক আদর করে। কারো প্ল্যান থাকে না কখনো মানে দেশের বাইরের অন্যরকম অন্য আরেকজনের সাথে মানে প্রেম সম্পর্ক, বিয়ে, এগুলো তো একটু রিস্কি ব্যাপার। সেই জন্য আসলে ওর আগ্রহটাই বেশি ছিল। ওই একটু এগিয়ে এসেছে, ও হয়তো 2 স্টেপ, আমি 1 স্টেপ, এভাবে করে হয়েছে। আর শুক্রবার বাঙালি আচার অনুষ্ঠানে হয় আয়েশা উজতেকিন আর হুমায়ুনের বিয়ে। এরই মধ্যে সহজে মিশে যাওয়ার মন মানসিকতা দিয়ে জয় করে নিয়েছেন শ্বশুরবাড়ির লোকজনের হৃদয়। আমি যখন রান্না করি আয়েশা বলবে, মা হেল্প হেল্প, না তখন চলে যাবে। আমাদের বাঙালি ফ্যামিলিতে হইতেও একটু সময় লাগে, কিন্তু সেটা ওই মেয়ে ওর তরফ থেকে, ওর পক্ষ থেকে মানে সেটা আমাদের কাছ থেকে আদায় করে নিয়েছে আর কি। আসলে আমাদের ময়মনসিংহের ছেলেরা কতটা যোগ্য এটা ময়মনসিংহের মেয়েরা বুঝে না। এই যে দেখেন, বিদেশিরা ঠিকই বুঝছে, তাই তুরস্ক থেকে মেয়ে চলে আসছে। এখন আমাদের কাছে মনে হচ্ছে আসলে আমাদের শুধু হুমায়ুন আর আয়েশার না, এটা যেন তুর্কি এবং বাংলাদেশের মধ্যে একটা মিলনবন্ধন তৈরি হলো। 2010 সালে তুরস্কের আনকারা শহরে হোজেত্তেপে ইউনিভার্সিটিতে মেডিসিন বিভাগে পড়াশোনা করতে যান হুমায়ুন কবির। এরপর 2018 সালে আন্তালিয়া শহরের লাইফ হসপিটালে চাকরির সুবাদে হাসপাতালেরই প্রধান হিসাবরক্ষক আয়েশা উজতেকিনের সাথে পরিচয়। পরে হয় মনের লেনদেন। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। গাজীপুরের কালিয়াকৈরের শফিপুরে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দগ্ধ হয়েছেন কারখানার প্রধান ইলেকট্রিশিয়ান। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, সন্ধ্যা 7:30 নাগাদ মালেক স্পিনিং মিলস লিমিটেড কারখানার তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে এটা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। কারখানা কর্তৃপক্ষ আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভাতে গেলে কারখানার প্রধান ইলেকট্রিশিয়ান মোতালেব দগ্ধ হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পূর্ণ সামরিক মর্যাদায় সম্পন্ন হলো হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য। দিল্লির ব্রার স্কোয়ার শ্মশানে অনুষ্ঠিত হয় এই শেষকৃত্য অনুষ্ঠান। এর আগে রাওয়াত এবং তার স্ত্রী সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত 13 জনের মরদেহের প্রতি জানানো হয় সামরিক শ্রদ্ধা। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা উপদেষ্টা অজিত দোভাল এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর আগে শুক্রবার সকাল 11টা থেকে বিপিন রাওয়াতের মরদেহ রাখা হয় তার দিল্লির বাড়িতে। সেখানে শ্রদ্ধা জানান পরিবারের সদস্যরা এবং সাধারণ মানুষ। বেলা 12:30 থেকে দুপুর 2টা পর্যন্ত শ্রদ্ধা জানান সেনা সদস্য এবং কর্মকর্তারা। এরপর জেনারেল রাওয়াতকে বহনকারী গাড়ির শোভাযাত্রা প্রদক্ষিণ করে দিল্লির বিভিন্ন সড়ক।
বুধবার তামিলনাড়ুর বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই 14 আরোহী নিয়ে বিধ্বস্ত হয় MI-17 হেলিকপ্টারটি। 2022 টি-20 বিশ্বকাপে ভালো করতে সবার আগে উন্নতি করতে হবে ব্যাটিং ডিপার্টমেন্টে, বলছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। অতীতের অভিজ্ঞতায় অস্ট্রেলিয়ায় ব্যাটিং সহায়ক উইকেট প্রত্যাশা করছেন টাইগার দলপতি, তবে সবার আগে ক্রিকেটারদের ধারাবাহিক হবার পরামর্শ দিচ্ছেন মাহমুদুল্লাহ। আমার কাছে পার্সোনালি মনে হয় যে প্রবাবলি টি-20 ওয়ান অফ দ্য টাফেস্ট ফরম্যাট এট দ্য মোমেন্ট। সবসময় আস্কিং রেট অনেক হাই থাকে, প্রেশার থাকে, অনেক এক্সপেকটেশনস থাকে। অধিনায়কের কথার প্রমাণ মাঠের খেলাতেও দিয়েছে বাংলাদেশ। সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপে পরিণত ক্রিকেট খেলতে পারেনি রিয়াদের দল। চূড়ান্ত পর্বের 5 ম্যাচের সবকটি হেরে নাস্তানাবুদ হয়ে ফিরেছে দেশে। এই মুহূর্তে টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে বাংলাদেশ দল, কিন্তু 1 বছরের কম সময়ের মধ্যে আবারও আরেকটি টি-20 বিশ্বকাপ, এবার হোস্ট অস্ট্রেলিয়া। টাইগার ব্যাটারদের আরও কঠিন পরীক্ষা দিতে হবে অস্ট্রেলিয়ার বাউন্সি কন্ডিশনে। একই কন্ডিশনে 2015 বিশ্বকাপ মাতানো টাইগার দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ বলছেন, ভালো করার প্রস্তুতি শুরু করতে হবে এখন থেকেই। অস্ট্রেলিয়ার কন্ডিশন আমি পার্সোনালি মনে করি যে ইট উইল বি আ ভেরি গুড কন্ডিশন টু ব্যাট ওভার দেয়ার, যেখানে আপনার ট্রু বাউন্স থাকে, ট্রু পেস থাকে। এখন জিনিসটা আমাদের উপর ডিপেন্ড করে হাউ ডু ওয়ান্ট টু অ্যাপ্রোচ, এবং আমাদের তার আগে যে জিনিসগুলো প্রয়োজন আমি সবসময় বলে আসছি, প্রবলেম হয়তো আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা আরও ভালো করতে হবে অ্যাজ এ ব্যাটিং ইউনিট। এক ভুল বারবার করায় জুড়ি নেই বাংলাদেশি ক্রিকেটারদের। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবার নিদর্শন খুব একটা নেই লাল সবুজের প্রতিনিধিদের, কিন্তু ভালো করতে দ্রুতই শিখতে হবে দলের সবাইকে, বলছেন অধিনায়ক। আরব আমিরাতের ভুল যেন অস্ট্রেলিয়ায় না হয় হুঁশিয়ারি রিয়াদের। অবশ্যই চিন্তা করতে হবে যে জিনিসগুলো আমরা হয়তো বা এক্সিকিউট করতে পারিনি পার্টিকুলার টাইমে, তো নেক্সট টাইম যদি আমরা এই ধরনের আবারও হয়তো বা এরকম সিচুয়েশন আসবে, আমরা কি বেটার করতে পারি, এই জিনিসগুলো যেন আমাদের খেয়ালে থাকে। জিম্বাবুয়ে অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড, টানা 3 সিরিজ জেতার পর বিশ্বকাপে গিয়ে ব্যর্থ বাংলাদেশ। দলীয় রেজাল্ট তো বটেই, ব্যক্তিগত পারফরমেন্সেও আনপ্রেডিক্টেবল টাইগার ক্রিকেটাররা, তাই তো অধিনায়কের চাওয়া ধারাবাহিকতা। আমরা যদি আমাদের রেজাল্ট হোক বা পারফরমেন্স হোক, যদি আমরা একটু কনসিস্টেন্ট হই, তাহলে আমাদের উপর ওই আস্থাটাও বাড়বে। থ্যাংক ইউ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।